আপনি হয়তো জানলে অবাক হবেন যে বিশ্বের বিভিন্ন প্রাণী শুধুমাত্র আমাদের সাথেই বসবাস করে না, তারা আমাদের সাথে কাজও করে, এমনভাবে সাহায্য করে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি কখনো দেখেছেন প্রাণীদের ব্যবহার করে কিভাবে বিস্ফোরণ ঘটানো ছাড়াই ল্যান্ডমাইন শনাক্ত করা যায়, অথবা অমানবিক কারাগারের প্রহরী যারা পলায়ন রোধ করে? এমনকি পানির নিচে সামুদ্রিক প্রাণীদের ব্যবহার করা হয় জাহাজ ও বন্দরের কাছাকাছি হুমকি শনাক্ত করতে। এটা কি প্রায় অবিশ্বাস্য বলে মনে হচ্ছে না? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বিভিন্ন কাজে ব্যবহৃত 15টি প্রাণী সম্পর্কে। মাঠ থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত এই প্রাণীরা আমাদের সাথে এমনভাবে কাজ করছে যা দেখতে অবিশ্বাস্য লাগে। ভিডিওটি কিন্তু আজকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা এর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে কিছু প্রাচীন পদ্ধতি এখনো আধুনিক প্রযুক্তি ছাড়াও মানুষের কোটি কোটি টাকা বাঁচিয়ে দিচ্ছে। তাই প্রস্তুত হয়ে নিন। তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। থাইল্যান্ডের হাঁস। থাইল্যান্ডের বিস্তীর্ণ ধান খেতে কীটপতঙ্গ নিয়ন্ত্রণে একটি চমৎকার এবং পরিবেশ বান্ধব পদ্ধতি দেখা যায়। এখানে কৃষকরা হাজার হাজার হাঁস ব্যবহার করে শুধু ডিম এবং মাংসের জন্য নয়, বরং একটি বিশেষ কাজের জন্য, যা ধান খেতে টহল দিয়ে কীটপতঙ্গ এবং আগাছা ব্যবস্থাপনা করা যায়। এই পদ্ধতিটি প্রাকৃতিক এবং কার্যকর, যা পরিবেশের জন্য ক্ষতিকারক রাসায়নিক কীটনাশকের প্রয়োজনীয়তা কমিয়ে দেয়। এই হাঁসগুলো কিভাবে কাজ করে? এটি বেশ সহজ এবং কার্যকর। ধান কাটার পর হাঁসের দলকে মাঠে ছেড়ে দেওয়া হয়। তারা যখন জমিতে হাঁটতে থাকে তখন তারা পোকামাকড় এবং লার্ভার মতো ক্ষতিকারক কীটপতঙ্গ সেই আগাছাগুলোকে খেয়ে ফেলে, যা তরুণ ধানের চারার সাথে পুষ্টির জন্য প্রতিযোগিতা করে। হাঁসের এই চলাফেরা মাটিতে বাতাস চলাচল করতেও সাহায্য করে, যা এখনো বাড়েনি এমন ধানের জন্য খুবই উপযোগী। এই প্রাকৃতিক চক্র শুধু ধানকে সুস্থই রাখে না, বরং হাঁসদের খাবারের অবিরাম উৎস প্রদান করে, যা কৃষি প্রক্রিয়া আরও অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সবসময় সারের পেছনে না ছুটে আমাদের বাংলাদেশেও কি এমনটা করা উচিত? তারেক রহমানের কি উচিত এরকমভাবে শিক্ষা দেওয়া কৃষকদের? আপনারা কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। কয়লা খনিতে ক্যানারি পাখি। ক্যানারি পাখি একসময় যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের কয়লা খনি শ্রমিকদের নিয়মিত সঙ্গী ছিল। খনির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তাদের প্রধান কাজ ছিল কার্বন মনোঅক্সাইড এবং অন্যান্য বিষাক্ত গ্যাস শনাক্ত করা, যা মানুষকে ক্ষতি করার আগেই যেন তারা বেঁচে যেতে পারে। ক্যানারি পাখি বাতাসে বিষাক্ত পদার্থের প্রতি মানুষের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। কয়লার খনির সীমাবদ্ধ ও বিপজ্জনক পরিবেশে এই পাখিগুলো খনি শ্রমিকদের জন্য প্রাথমিক সতর্কাবস্থা হিসেবে কাজ করত। শ্রমিকরা পাখিদের ছোট খাঁচাই করে গভীর খনিতে নিয়ে যেত। যদি একটি ক্যানারি অসুস্থ হয়ে পড়ে বা মারা যায়, তবে এটি বুঝিয়ে দিত যে বাতাসের গুণগত মান বিপজ্জনক, খারাপ এবং শ্রমিকদের অবিলম্বে সরে আসা প্রয়োজন। ক্যানারি ব্যবহারের এই পদ্ধতিটি সহজ হলেও জীবন বাঁচাতে অসাধারণভাবে কার্যকর ছিল। এটি ক্যানারির দ্রুত বিপাকীয় হারকে কাজে লাগাতো, যা বেশি অক্সিজেনের প্রয়োজন হয় এবং তাদের ক্ষতিকর গ্যাসের প্রতি আরও সংবেদনশীল করে তোলে। যদিও আধুনিক প্রযুক্তি আজ এই ভূমিকার ক্যানারি প্রতিস্থাপন করেছে, তাদের সময়ে খনি নিরাপত্তায় তাদের অবদান অমূল্য ছিল। বিশ্বের বেশ কয়েকটি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায়, বানরদের নারকেল সংগ্রহে সহায়তা করার জন্য প্রশিক্ষণ দেওয়া হতো। সবচেয়ে পরিচিত পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে প্রশিক্ষিত পিগটেইল ম্যাকাক ব্যবহার, যারা লম্বা নারকেল গাছে উঠতে অত্যন্ত দক্ষ। প্রশিক্ষকরা খুব অল্প বয়স থেকেই এই বানরদের সাথে কাজ করেন, তাদের গাছে উঠতে এবং পাকা নারকেল মটকাতে শেখান যতক্ষণ না তা মাটিতে পড়ে যায়। এই পদ্ধতিটি বিভিন্ন কারণে অত্যন্ত কার্যকর। বানর স্বাভাবিকভাবেই চমৎকার পর্বতারোহী এবং তারা এমন উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে যা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ এবং শ্রমসাধ্য। তারা দ্রুত বিপুল পরিমাণ নারকেল সংগ্রহ করতে পারে। যান্ত্রিক হস্তক্ষেপ ছাড়াও উৎপাদনশীলও বাড়ায়। এই পদ্ধতি শুধু নারকেল সংগ্রহের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে না, বরং মানব শ্রমের খরচ এবং লম্বা গাছে ওঠার সম্ভাব্য ঝুঁকি কমাতেও সাহায্য করে। নিরাপত্তার জন্য গিজ। একটি অস্বাভাবিক কিন্তু কার্যকর নিরাপত্তা ব্যবস্থা হিসেবে গিজ ব্যবহার করা হয়, বিশেষ করে ব্রাজিলের একটি কারাগারের প্রেক্ষাপটে। গিজ স্বাভাবিকভাবেই খুবই সতর্ক, এমনকি রাতে তাদের তীক্ষ্ণ শ্রবণ শক্তি ও চমৎকার দৃষ্টিশক্তি রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো তাদের কার্যত লাইভ অ্যালার্ম সিস্টেম হিসেবে তৈরি করে। কারাগারে গিজকে কৌশলগত স্থানে রাখা হয়, যেখানে যে কোনো অস্বাভাবিক কার্যকলাপে সাড়া দেওয়া, শব্দ করা, তাদের স্বাভাবিক প্রবৃত্তি প্রহরীদের সতর্ক করতে ব্যবহার করা হতো।
তাদের জোরে চিৎকার দূর থেকেও শোনা যায় এবং এটি যথেষ্ট স্বতন্ত্র একটি সতর্কবার্তার সংকেত দিতে পারে, যা পলায়ন এবং অনুপ্রবেশ রোধে গুরুত্বপূর্ণ হতে পারে। নিরাপত্তা প্রহরী হিসেবে গিজের এই উদ্ভাবনী ব্যবহার দেখায় কিভাবে প্রাণীর আচরণকে অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত ব্যবহারিক উপায়ে নির্দিষ্ট মানবিক প্রয়োজনের সাথে খাপ খাওয়ানো যায়। ল্যান্ডমাইন শনাক্তকরণে ইঁদুর। সংঘাতের পর ল্যান্ডমাইন লুকিয়ে থাকে মাটিতে। দশকের পর দশক ধরে সেখানে স্থায়ী মারাত্মক বিপদ হওয়ার ঝুঁকি থাকে। এই সমস্যার একটি অস্বাভাবিক তবুও অবিশ্বাস্য কার্যকর সমাধান হচ্ছে আফ্রিকান জায়ান্ট পাউচড ইঁদুর। কম্বোডিয়া এবং অ্যাঙ্গোলার মতো দেশে এই ইঁদুরগুলো, যাদের তীব্র গন্ধ শনাক্ত করার ক্ষমতার জন্য পরিচিত, তাদের প্রশিক্ষণ দেওয়া হয় ল্যান্ডমাইন এবং অবিস্ফোরিত অস্ত্রে সাধারণত ব্যবহৃত বিস্ফোরকের গন্ধ শনাক্ত করতে। প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু হয় ছোট বয়স থেকেই বিস্ফোরকের রাসায়নিকের গন্ধ চিনতে শেখানোর মাধ্যমে। প্রশিক্ষণের সময় তারা এই গন্ধকে পুরস্কারের সাথে যুক্ত করতে শেখে। সাধারণত এটি সুস্বাদু খাবার। একবার প্রশিক্ষিত হলে ইঁদুরগুলো মাইনফিল্ডে নিয়ে যাওয়া হয় এবং তাদের সেখানে সাবধানের দড়িতে বেঁধে মাইন শুকতে পাঠানো হয়। যেহেতু তারা হালকা ওজনের, তাই সেখানে মাইন বিস্ফোরিত হয় না। যখন এই ইঁদুর বিস্ফোরকের গন্ধ পায়, তখন এটি মাইনের ওপরে মাটি আঁচড়ে কেটে এবং হ্যান্ডলারকে সংকেত দেয়। এই পদ্ধতিতে মাইন অপসারণ দল নিরাপদে মাইন সরাতে বা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়। তার টানার জন্য ফেরেট। আধুনিক বিশ্বে ফেরেটের একটি অনন্য ভূমিকা রয়েছে, বিশেষ করে যুক্তরাজ্য এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে, যেখানে এগুলোকে সরু ও জটিল কন্ডুইট সিস্টেমের মধ্য দিয়ে তার টানতে ব্যবহার করা হয়েছে। তাদের সরু এবং নমনীয় দেহ এই কাজের জন্য আদর্শ করে তোলে, যা তাদের এমন সরু জায়গায় চলাচল করতে দেয় যেখানে মানুষ বা মেশিন পৌঁছাতে পারে না। ফেরেট যেভাবে এই কাজে সাহায্য করে তা হলো তাদের সাথে একটি ছোট হার্নেস বা কলা লাগানো হয়, যা তার সাথে সংযুক্ত থাকে। ফেরেট যখন কন্ডুইটের মধ্য দিয়ে যায়, তখন সে তারটিকে টেনে নিয়ে যায়। এই পদ্ধতিটি বিশেষ করে উপযোগী পুরনো ভবনগুলিতে, যেখানে তার সংযোগ করা কঠিন এবং ড্রিলিংয়ের মতো আক্রমণাত্মক পদ্ধতি ক্ষতি করতে পারে। ফেরেট ব্যবহার করে সেখানে প্রযুক্তিবিদরা দক্ষতার সাথে স্থাপন করতে পারে সেই তারগুলো, ব্যাপক ব্যয়বহুল এবং খরচ ভাঙচুর ছাড়াই। এটি কেবল সময় এবং অর্থ সাশ্রয় করে না, বরং ভবনের কাঠামোর অখণ্ডতাও রক্ষা করে। সামরিক বাহিনীতে ডলফিন। বিশ্বের বিভিন্ন নৌবাহিনীতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নৌবাহিনী সহ ডলফিন তাদের সাধারণ পানির নিচের ক্ষমতার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এই সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের বিভিন্ন কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, যেমন মাইন শনাক্ত করা, জাহাজ বা বন্দরের কাছাকাছি সন্দেহজনক বস্তু বা ব্যক্তি চিহ্নিত করা। ডলফিনের অসাধারণ শোনার ক্ষমতা রয়েছে, যা পানির নিচে বস্তু শনাক্ত করতে আধুনিক প্রযুক্তিকেও ছাড়িয়ে যায়। সামরিক ডলফিনের প্রশিক্ষণের মধ্যে নির্দিষ্ট বস্তু চিনতে শেখানো এবং এই তথ্য তাদের হ্যান্ডলারের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ, যদি একটি ডলফিন একটি মাইন খুঁজে পায়, এটি বস্তুটির কাছে একটি চিহ্ন ফেলে দিয়ে মানব দলকে সতর্ক করে, যারা তখন হুমকি নিরপেক্ষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। ডলফিনের ব্যবহার নৌ অভিযানে জাহাজ এবং সাবমেরিনের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে এবং মাইন শনাক্তকরণে অবিশ্বাস্যভাবে কার্যকর প্রমাণিত হয়েছে, যা নৌ মিশনকে মানুষের জন্য নিরাপদ করে তুলেছে। চীনা মাছ ধরা। কর্মোরান্ট পাখি। কর্মোরান্ট পাখি দিয়ে মাছ ধরা চীনের একটি ঐতিহ্যবাহী পদ্ধতি, যা কর্মোরান্ট নামক এক ধরনের সামুদ্রিক পাখির প্রাকৃতিক মাছ শিকারের দক্ষতা ব্যবহার করে। জেলেরা ছোট বয়স থেকেই কর্মোরান্টকে প্রশিক্ষণ দিতে শুরু করে, যাতে তারা তাদের আদেশ মানে এবং মাছ ধরার পর নৌকায় ফিরে আসে। পাখিদের সাধারণত গলায় একটি আঁটো-সাঁটো কলার পরানো হয়, যা তাদের বড় মাছ গিলতে বাধা দেয়। যদিও ছোট মাছ পুরস্কার হিসেবে খেতে দেওয়া হয়, মাছ ধরার সময় জেলে তার ছোট নৌকায় করে কর্মোরান্ট নিয়ে যায় এবং তাদের পানিতে ছেড়ে দেয়। পাখিরা পানির নিচে ডুব দিয়ে দ্রুত মাছ ধরে, তারপর তারা নৌকায় ফিরে আসে, যেখানে জেলে তাদের মুখ থেকে মাছ বের করে নেয়। মাছ ধরার এই পদ্ধতি শুধু কার্যকরীও নয়, বরং টেকসইও বটে, কারণ একটি হুক বা জাল ব্যবহার ছাড়াই পাখির মাধ্যমে প্রাকৃতিকভাবে শিকার করা হয়। পরাগায়নের জন্য মৌমাছি। মৌমাছি বিশ্বব্যাপী কৃষিতে একটি অপরিহার্য ভূমিকা পালন করে, যার মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার কিছু অংশ রয়েছে। মধু উৎপাদনের বাইরে মৌমাছিরা বিপুল পরিমাণে ফসল পরাগায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা এই প্রাকৃতিক সেবা প্রদান করে যা ফল, শাকসবজি ও বাদাম উৎপাদনের জন্য অপরিহার্য, যা বিশ্বব্যাপী বিলিয়ন ডলার শিল্পকে সমর্থন করে। মৌমাছিরা কিভাবে পরাগায়নকারী হিসেবে কাজ করে? মৌমাছিরা যখন ফুল থেকে ফুলে মধু সংগ্রহ করতে যায়, তারা অনিচ্ছাকৃতভাবে ফুলের পুরুষ অংশ অ্যান্থার থেকে পরাগ স্ত্রী অংশে বা স্টিগমা স্থানান্তরিত করে। এই ক্রস পরাগায়ন প্রক্রিয়া উদ্ভিদের বংশবিস্তার, বীজ ও ফল তৈরির জন্য প্রয়োজনীয়। কৃষকরা প্রায়শই তাদের মাঠের কাছে বা ভিতরে মৌচাক রাখে যাতে তাদের ফসল সঠিকভাবে পরাগায়িত হয়। অনেক কৃষক ফুলের মৌসুমে মৌমাছির কলোনি ভাড়া করে এবং মাঠে মাঠে মৌমাছি আনে, যা একটি অনুশীলন যা বন্য মৌমাছির জনসংখ্যা কমে যাওয়ার ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠার প্রক্রিয়া দেখানো হয়। স্রোত পুনরুদ্ধার বিভার প্রাকৃতিক স্থপতি এবং কানাডা, যুক্তরাষ্ট্র, ইউরোপের কিছু অংশের মতো দেশে এদের ব্যবহার করা হয় স্রোত ও জলভূমির বাস্তুসংস্থান এবং পুনরুদ্ধার এবং রক্ষণাবেক্ষণের কারণে। স্রোত ও নদীতে বাঁধ তৈরির এই স্বাভাবিক প্রাণবন্ত কাজে লাগিয়ে জলাভূমি তৈরি করা যায়, যা জীববৈচিত্র্য, বন্য ব্যবস্থাপনা, পানি পরিশোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রক্রিয়াটি হচ্ছে যেখানে পুনরুদ্ধারের প্রয়োজন সেখানে বিভার স্থাপন করা হয়। তারা একবার বসতি স্থাপন করলে গাছের ডাল ও কাদা ব্যবহার করে বাঁধ তৈরিতে সাহায্য করে। এই বাঁধগুলো পানির প্রবাহকে ধীর করে দেয়, যা ক্ষয় কমাতে, ভূগর্ভস্থ পানির সরবরাহ পূরণ করতে এবং নতুন জলাভূমির এলাকা গঠন করতে সাহায্য করে। বিভারের তৈরি পুকুর, মাছ ও উভয়চর থেকে পাখি এবং পোকামাকড় পর্যন্ত বিচিত্র বন্যপ্রাণীকে সমর্থন করে। উপরন্তু বিভার এবং তার বাঁধ নির্মাণের কার্যক্রম প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত বাস্তুসংস্থান প্রাকৃতিকভাবে মেরামত করতে এবং জল ব্যবস্থার স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। ট্রাফল শিকারের শূকর। ইতালি, ফ্রান্স এবং স্পেনের মতো দেশে শূকর, বিশেষ করে স্ত্রী শূকর, ট্রাফল শিকারে একটি অনন্য এবং মূল্যবান ভূমিকা রাখে। ট্রাফল এক ধরনের অত্যন্ত দামি ছত্রাক যা নির্দিষ্ট গাছের শিকড়ের কাছে মাটির নিচে জন্মায়, যা তাদের সমৃদ্ধ স্বাদের জন্য বিখ্যাত এবং রন্ধন জগতে অত্যন্ত চাহিদা সম্পন্ন। প্রায়শই বাজারে উচ্চ মূল্যে এগুলো বিক্রি হয়। শূকর কিভাবে ট্রাফল শিকারে সাহায্য করে চলুন জেনে নেওয়া যাক। রহস্যটি তাদের তীব্র গন্ধযুক্তের মধ্যে নিহিত। ট্রাফল একটি রাসায়নিক পদার্থ নির্গত করে যা পুরুষ শূকরের উৎপাদিত ফেরোমনের মতো, যা স্ত্রী শূকরের মাটির গভীরে চাপা থাকা ট্রাফল শনাক্ত করতে পারে। ট্রাফল শিকারীরা প্রশিক্ষিত শূকর নিয়ে বনে যায়, সেখানে ট্রাফল জন্মায় বলে জানা যায়। শূকর মাটির উপরে শুকে বেড়ায়। যখন তারা ট্রাফলের গন্ধ পায় তখন তারা মাটি খুঁড়তে শুরু করে। একবার তারা ট্রাফল শনাক্ত করলে শিকারী দ্রুত এগিয়ে শূকর খাওয়ার আগেই তা তুলে নেয়। জমি পরিষ্কারের ছাগল। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের কিছু অংশে ছাগলকে প্রাকৃতিক ল্যান্ডস্কেপার হিসেবে ব্যবহার করা হয়। তাদের ভূমিকা সরল কিন্তু অত্যন্ত কার্যকর। তারা খায়। ছাগল বিভিন্ন ধরনের গাছপালা খাওয়ার ক্ষমতার জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে শক্ত ঝোপ এবং আক্রমণাত্মক আগাছা, যা মানুষের শ্রম এবং যন্ত্রপাতি দিয়ে অপসারণ করা কঠিন এবং ব্যয়বহুল। তাদের ক্ষুধা এদেরকে জঙ্গলযুক্ত জমি পরিষ্কার করে, দাবানলের ঝুঁকি হ্রাস করে এবং জনসাধারণের জমি এবং ব্যক্তিগত সম্পত্তি পরিবেশ বান্ধব উপায়ে ব্যবস্থাপনার জন্য নিখুঁত করে তোলে। এটি কিভাবে কাজ করে চলুন জেনে নেওয়া যাক। ছাগলের পালকে একটি জঙ্গলযুক্ত এলাকায় নিয়ে আসা হয়। সেখানে তারা অবাধে চরণ করতে পারে, প্রায় চোখে পড়া সবকিছুই খেয়ে ফেলে। তাদের খাওয়ার ফলে গাছপালা দ্রুত প্রাকৃতিকভাবে পরিষ্কার হয়। রাসায়নিক হাইব্রিসাইড বা ভারী যন্ত্রপাতির প্রয়োজন পড়ে না, যে যন্ত্রগুলো পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। এই প্রক্রিয়া জমি রক্ষণাবেক্ষণে সাহায্য করার পাশাপাশি সাড়াও দেয়, কারণ ছাগলের বিষটা পুষ্টি দিয়ে মাটিকে আবার সমৃদ্ধ করে তোলে। পরিবহনে মহিষ। এশিয়ার বিভিন্ন দেশে, বিশেষ করে ভারত, থাইল্যান্ড, দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশে মহিষ গ্রামীণ পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের শক্তি এবং সহনশীলতার জন্য পরিচিত এই প্রাণীগুলো এই অঞ্চলের কৃষি জীবনের চাহিদার জন্য আদর্শভাবে উপযুক্ত। মহিষ সাধারণত গাড়ি এবং লাঙ্গল টানতে ব্যবহার করা হয়, বিশেষ করে যেখানে আধুনিক যানবাহন খুবই ব্যয়বহুল বা দুর্গম ভূখণ্ড এবং অবকাঠামোর অভাবের কারণে ব্যবহারিক নয়। মহিষের ব্যবহার এই দেশগুলোর কৃষি অনুশীলনের সাথে গভীরভাবে একীভূত। কৃষকরা এই প্রাণীগুলোকে পণ্যবাহী গাড়ির সাথে জুড়ে দেয়। কৃষি পণ্য বা কখনো কখনো মানুষও বহন করে, দূরত্ব জুড়ে বহন করে। মহিষ ক্ষেতে চাষে নিয়োজিত। তাদের শক্তি ধানের ক্ষেতের বৈশিষ্ট্যপূর্ণ ভেজা কর্দমাক্ত পরিস্থিতিতে কাজ করতে দেয়। মাটি সার দেওয়া মুরগি।
মুরগি সাধারণত বিশ্বব্যাপী জৈব চাষাবাদ অনুশীলনে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ এবং এশিয়ার কিছু অংশ পর্যন্ত শুধুমাত্র ডিম ও মাংস উৎপাদনের জন্যই নয়, বরং মাটি উর্বরতা বৃদ্ধিতেও তাদের ভূমিকা রয়েছে। মুরগি স্বাভাবিকভাবেই তাদের বিষ্ঠার মাধ্যমে মাটিকে সার দেয়, যা নাইট্রোজেন সমৃদ্ধ উদ্ভিদ বৃদ্ধির জন্য এটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এটি কৃষিক্ষেত্রে কিভাবে কার্যকর কাজ করে? মুরগিকে প্রায়শই কৃষি জমি বা বাগানের বিভিন্ন অংশে বিচরণ করানোর জন্য সেখানে তারা মাটিতে খোঁচাখুচি করে, কীটপতঙ্গ খায় এবং তাদের বিষ্ঠা ফেলে। তারা পোকামাকড় এবং বীজের জন্য আশ্রাতে এবং খুঁড়তে থাকে। তারা মাটিতে বাতাস চলাচল করতে সাহায্য করে, যা মাটির গঠন উন্নত করে এবং ভূমিকে পানি শোষণে সহায়তা করে। তাদের বিষ্ঠা পচে যায় এবং মাটিকে জৈব পদার্থ দিয়ে সমৃদ্ধ করে তোলে, যা মাটিকে আরও উর্বর করে এবং রাসায়নিক সারের প্রয়োজনীয়তা হ্রাস করে। লাঙ্গল চাষে বলদ। বলদ শতাব্দী ধরে কৃষিতে বিশ্বস্ত সঙ্গী। ভারত, ইথিওপিয়া এবং মধ্য আমেরিকার কিছু অংশের মতো সমৃদ্ধ কৃষি ঐতিহ্যযুক্ত দেশগুলিতে এগুলো বিশেষভাবে ব্যবহৃত হয়। এই মজবুত প্রাণীগুলো জমি চাষে বিশেষভাবে কার্যকর। এই প্রক্রিয়া, যা বীজ বপনের জন্য জমি প্রস্তুত করার জন্য, এগুলো খুবই গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করা হয়। কৃষকরা একে জোড়া বলদকে একটি লাঙ্গলের সাথে জুড়ে দেয় এবং মাটি খুঁড়তে উল্টো করে দেয়। এই কাজটি অপরিহার্য, কারণ একটি আগাছা এবং পূর্ববর্তী ফসলের অবিশ্বাস্য অংশগুলো পুঁতে ফেলতে সাহায্য করে, যা পচে যায় এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। বলদ ধীরে কিন্তু স্থিরভাবে চলে, যা নিশ্চিত করে যে চাষ পুনরুত্থান ও সমান হয়। তাদের শক্তি তাদের ভারী লাঙ্গল শক্ত সংকুচিত মাটির মধ্য দিয়ে টানতে দেয়, যা হালকা প্রাণীর জন্য চ্যালেঞ্জিং হতে পারে। বলদের ব্যবহার বিশেষ করে এমন এলাকায় প্রচলিত যেখানে যান্ত্রিক চাষ খুবই কম, অর্থনৈতিক কারণে বা ভারী যন্ত্রপাতির জন্য ভূখণ্ডের অনুপযুক্ততার কারণেও হতে পারে। এই অঞ্চলগুলিতে বলদ খুবই কাজের। তো বন্ধুরা, এমন আরো মজার ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো 4টি ভিডিও, যেখানে একটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক বেশি মজা পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।